hyper-connected yet disconnected. It's the paradox of our time. ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, টিকটক থেকে টিন্ডার, আমরা সবসময় কানেক্টেড, কিন্তু ফোর্বসের এক রিপোর্ট অনুযায়ী 16 থেকে 24 বছর বয়সী ইউথরা অন্য যে কোনো জেনারেশনের তুলনায় বেশি লোনলি ফিল করে। I think everyone gets lonely. That's almost like a daily struggle. I often feel very lonely in the city. What does it feel like? Feels like being lost. গ্লোবাল ইমোশনসের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ইজ দ্য 7th স্যাডেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ডিপ্রেশন, অ্যাংজাইটি, লোনলিনেস এগুলোর মতো হাজারো রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে পুরো একটি জেনারেশন। 60% বেশি শহুরে কিশোর কিশোরী মানসিক চাপে ভুগছে, যাদের বয়স 13 থেকে 19 বছর। আরেকটি গবেষণায় দেখা যায় 18 থেকে 30 বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে একাকিত্বের হার 60 থেকে 75%। এতে গেল পরিসংখ্যানের হিসেব নিকেশ। এই হাইপার কানেক্টেড ওয়ার্ল্ডে একটা হাইপার কানেক্টেড জেনারেশন কিভাবে এত লোনলি ফিল করে? কেন বাংলাদেশ সহ পুরো দুনিয়া এই মুহূর্তে এই নীরব মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে? কেন এতটা ডিসকানেক্টেড? আর কেনই বা বিশেষজ্ঞরা একে বলছেন আমাদের সময়ের সবচেয়ে বড় নীরব মহামারী? In my chest, just a heavy weight on your back. My career has isolated. I don't have a partner. I don't have kids. Right after I got married, and people just fell away. As a single parent, I retired. My greatest fear is dying alone. It's a doozy loneliness. It's a bad one. It is as deadly as smoking 15 cigarettes a day. According to the WHO, people without strong social connections are at a higher risk of stroke, anxiety, dementia, depression, amongst others. The loneliness epidemic is the term for the widespread and growing trend of persistent loneliness and social isolation affecting large populations across the globe. জাপানি ভাষায় এই জিনিসটাকে হিকিকোমোরিও বলা হয়। In Japan, hundreds of thousands of people spend their entire lives in their bedrooms, never leaving their apartments, unable to face life outside. They are known as the hikikomori. Some manage to overcome their fears, others never do. I have no willpower, no desire to do anything. There is nothing inside anymore. যদিও হিকিকোমোরি জাপানের কালচার থেকে শুরু, কিন্তু সাউথ এশিয়া থেকে শুরু করে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে। হিকিকোমোরির মানে হলো এক্সট্রিম ফর্ম অফ লোনলিনেস বা সোশ্যাল আইসোলেশন। আমাদের কেন লোনলি লাগে এটা বোঝার আগে বুঝতে হবে লোনলিনেস আসলে কি এবং সাধারণত লোনলিনেস কত প্রকারের হয়ে থাকে। আপনি যদি সিম্পলি লোনলিনেস লিখে গুগল করেন তাহলে দেখতে পাবেন লোনলিনেস ইজ অ্যান আনপ্লিজেন্ট ইমোশনাল রেসপন্স টু পারসিভড অর অ্যাকচুয়াল আইসোলেশন। লোনলিনেস ইজ অলসো ডিসক্রাইবড অ্যাজ সোশ্যাল পেইন। এই লোনলিনেস বিষয়টা বোঝার জন্য এই ডেফিনিশন অনুযায়ী আমরা পুরো সেন্টেন্সটিকে 4 ভাগে ভাগ করব। নাম্বার 1, আনপ্লিজেন্ট ইমোশনাল ফিলিংস। লোনলিনেস মানুষকে দুঃখী, হতাশ এবং মানসিকভাবে ভেঙে ফেলে। এটি দৈনন্দিন কাজকর্মকে প্রভাবিত করে, যেমন পড়াশোনা, ঘরের কাজ, এমনকি সোশ্যাল ইন্টারেকশনে আগ্রহ কমে যায়। স্যাডনেস, এমপ্টিনেস, হোপলেসনেস, ওর্থলেসনেস এই অনুভূতিগুলো বাড়তে থাকে। এটাকে মেন্টাল লোনলিনেসও বলা হয়। মেন্টাল লোনলিনেস বলতে আমি বোঝাচ্ছি আপনি কোনো একটা জিনিস নিয়ে খুবই ইন্টারেস্টেড, কিন্তু আপনার আশেপাশে কেউ সেই জিনিসে ইন্টারেস্টেড না। আপনি কোনো একটা জিনিস অবজার্ভ করতে পারেন, অনুভব করতে পারেন, কিন্তু সেটাকে অন্যরা বুঝতেই পারে না। তখন মনে হয় এক ধরনের অদৃশ্য দূরত্ব, এক ধরনের লোনলিনেস। ধরুন আপনি আকাশে সৌন্দর্য দেখে মুগ্ধ, কিন্তু পাশে থাকা কেউ সেটা নোটিশ করছে না। আপনি বারবার বোঝাতে চাইছেন, দেখো এটা কত সুন্দর, কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না। তখন ভেতরে এক ধরনের নীরব একাকিত্ব জন্ম নেয়। মনে হয় আমার ভেতরের অনুভূতিটা কেউ বুঝছে না। সেই মুহূর্তে যে শূন্যতা তৈরি হয় সেটাই মেন্টাল লোনলিনেস। নাম্বার 2, অ্যাকচুয়াল আইসোলেশন। একে ফিজিক্যাল লোনলিনেসও বলা হয়। ফিজিক্যাল লোনলিনেস আসলে এক ধরনের আইসোলেশন। এর মানে হলো যখন আপনার আশেপাশে কোনো হিউম্যান প্রেজেন্স বা সোশ্যাল কানেকশন থাকে না। মানুষ স্বভাবগতভাবেই সামাজিক জীব, তাই দীর্ঘ সময় মানুষ থেকে দূরে থাকলে বা আইসোলেট হয়ে গেলে মনের ওপর সেটার হ্যাভি ইম্প্যাক্ট পড়ে। অ্যাংজাইটি, স্ট্রেস, এমনকি মাইল্ড ডিপ্রেশন পর্যন্ত হতে শুরু করে। এখানে ইন্টারেস্টিং পয়েন্ট হলো ফিজিক্যাল লোনলিনেস শুধু সাইকোলজিক্যাল বিষয় না, এটা শরীরের ওপরও প্রভাব ফেলে। ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, ঘুমের সমস্যা বা স্লিপ ডিস্টারবেন্স তৈরি হয় এবং রিসার্চ অনুযায়ী এটি প্রিম্যাচিউর এজিং বা লাইফ স্প্যান কমিয়ে দিতে পারে। নাম্বার 3, সোশ্যাল পেইন।
এই সেন্টেন্সটিকে আমরা ব্যাখ্যা করব কমিউনাল বা সোশ্যাল লোনলিনেস হিসেবে। এই পর্যায়ে এসে সামাজিকভাবে আপনার একা মনে হওয়া মানে হলো সমাজে আপনার কোনো পার্ট নেই বলে মনে হওয়া। আপনি ক্লাস করেন, বাসায় আসেন, খাওয়া দাওয়া করেন, সিরিজ দেখেন, মুভি দেখেন, আবার ক্লাস করেন। এই দুই জায়গার বাহিরে বাকি পুরো দুনিয়াতে আপনি যেন এক্সিস্টই করেন না। এই যে ডিসকানেকশন, এটাই হলো সোশ্যাল পেইন, যেখানে আপনি হাজারো মানুষের মাঝে থেকেও নিজেকে সমাজের অংশ মনে করেন না। সবার সাথে ডিটাচড, ইনভিজিবল লাইফ, কারোর সাথে কোনো ইন্টারাকশনের দরকারই নেই, এমনভাবে ভাবতে আমরা অনেকেই শুরু করি। আমার নিজেরও এই ভাবনাটা ছিল। দেখে মনে হতে পারে আরে বেশ কুল একটা লাইফস্টাইল, কিন্তু সত্যিটা হলো এটা একসময় ভীষণভাবে ভোগায়। কারণ বাই নেচার হিউম্যান বিইংস আর সোশ্যাল অ্যান্ড দে নিড কানেকশনস। নাম্বার 4, পারসিভড আইসোলেশন। একে বলা হয় স্পিরিচুয়াল বা এক্সিস্টেন্সিয়াল লোনলিনেস। স্পিরিচুয়াল বা এক্সিস্টেন্সিয়াল লোনলিনেস এই জিনিসটা অনেকেই ফেস করেন। আসলে এই ভিডিওটা যখন বানানোর চিন্তা করি এবং রিসার্চ করা শুরু করি, তখন আমি বুঝতে পারি যে আমি নিজেই এই ফেজের মধ্য দিয়ে যাচ্ছি। আমার কাছে মনে হয় যখন আপনি গড থেকে ডিসকানেক্টেড হন, এটি একটি এভার পারভেসিভ লোনলিনেস হিসেবে কাজ করে। দুনিয়ার সবকিছু থেকে ডিসকানেক্টেড মনে হয়, জীবন থেকে ডিসকানেক্টেড মনে হয়। আপনি জীবনে বেঁচে আছেন ঠিকই, কিন্তু সবকিছু ঘটছে আর আপনি ওই ঘটনার মধ্যে নেই, এরকমটা ফিল হয়। অনেক সময় অনেক চিন্তা মাথায় ঘুরছে, জীবনের মানে কি, পৃথিবীতে আসার উদ্দেশ্য কি, বেঁচে থাকারই বা কি দরকার, বা আমি কি কাউকে সত্যি বুঝতে পারি আর কেউ কি আমাকেও বোঝে, আমি কি আল্লাহর থেকে অনেক দূরে সরে যাচ্ছি, এই পৃথিবী এত আনফেয়ার কেন, সবসময় আমার সাথেই এমন হয় কেন। এরকম হাজার রকমের চিন্তা আসলে এই ধরনের চিন্তাগুলোই হলো স্পিরিচুয়াল বা এক্সিস্টেন্সিয়াল লোনলিনেসের সিমটমস। এখন আসি জেন জি কে কেন আসলে লোনলি জেনারেশন বলা হচ্ছে। জেন জি বলতে মূলত আমরা 1997 থেকে 2012 সালে জন্ম নেওয়া প্রজন্মকে বুঝি। এরা জন্ম থেকে ইন্টারনেট, স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার সঙ্গে বেড়ে উঠেছে, তাই এদের বলা হয় ডিজিটাল নেটিভস। এর আগের প্রজন্ম ছিল মিলেনিয়ালস, 1980 থেকে 1996 সালে জন্ম নেওয়া মানুষজন। এরা প্রযুক্তির দ্রুত বিকাশের সময় বড় হয়েছে। কম্পিউটার, ইন্টারনেটের শুরু এবং মোবাইল ফোনের আগমন তাদের জীবনের অংশ ছিল। আমাদের পরের প্রজন্ম হলো জেন আলফা, যারা 2013 সাল থেকে জন্ম নিচ্ছে। জেন জি পুরোপুরি ডিজিটাল যুগে জন্ম নিয়ে বড় হয়েছে। তাদের শৈশব ও কৈশোর কেটেছে স্মার্টফোন, ইউটিউবের ক্লিপ, টিকটক রিল, ইনস্টাগ্রাম স্টোরি এবং অনলাইন গেমের ভেতর দিয়ে। ট্রাইনোমিয়াল পডকাস্টের আগের সেই ফেসবুক গ্রুপটার কথা মনে করুন। সেখানে খালিদ ফারহান, সাদমান আর এনায়েত ভাইকে নিয়ে নিয়মিত আলোচনা হতো। অনেকে লিটারেলি মনে করত তারা যেন ওদের সাথে বসে আছে, মানে ফারহান, এনায়েত, সাদমান ভাই মজা করে কথা বলছেন আর আপনি যেন সেই একই টেবিলে বসে হাসছেন। হ্যাঁ, হয়তো শুনতে অদ্ভুত লাগে, কিন্তু তখন সত্যি এমনটাই হচ্ছিল। আমি তখনও বিষয়টা পুরো বুঝতে পারিনি, তবে একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করেছিলাম। মানুষ শুধু নলেজ বা ইনফরমেশনের জন্য পডকাস্ট শুনতো না। আসল কারণ ছিল ওদের কথাবার্তা শুনলে মনে হতো কিছু বন্ধু একসাথে বসে আড্ডা দিচ্ছে। এই ফিলিং এর কারণে যারা একা ছিল তাদের লোনলিনেস অনেকটাই কমে যেত। এটা শুধু পডকাস্ট নয়, রিঅ্যাকশন ভিডিও, ব্লগ, এমনকি ক্রিকেট লাইভ স্ট্রিমেও একইভাবে কাজ করে। শহুরে ব্যস্ততা, গ্রাম থেকে শহরে মাইগ্রেশন, বিদেশে পড়তে যাওয়া বা কাজ করতে যাওয়া আর নিউক্লিয়ার ফ্যামিলি কালচার, সব মিলিয়ে মানুষ আরও ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। নিউক্লিয়ার ফ্যামিলি বলতে এমন পরিবার যেখানে শুধু বাবা মা এবং সন্তানরাই থাকে। বাংলাদেশে এই ধরনের পরিবার কিন্তু খুব দ্রুত বাড়ছে। সব মিলিয়ে দেখা যায় একটি বৈপরীত্য। জেন জি ইতিহাসে সবচেয়ে বেশি কানেক্টেড প্রজন্ম। প্রতিদিন শত শত মানুষের সঙ্গে অনলাইনে যুক্ত থাকে, কিন্তু বাস্তব জীবনে তারা অনেক সময় ডিসকানেক্টেড অনুভব করে। এই লোনলিনেস শুধু মানসিক কষ্টই নয়, দীর্ঘমেয়াদে ইন্টারপার্সোনাল স্কিলস ও রিলেশনশিপ বিল্ডিং ক্ষমতার উপরও প্রভাব ফেলে। ফলে এই একাকিত্ব এক ধরনের চক্র তৈরি করে। বাংলাদেশের তরুণ প্রজন্মের অনেকেই সেই চক্রে আটকে আছে। পরিবারের ভাঙ্গন, শহরে ব্যস্ততা আর ডিজিটাল ওয়ার্ল্ডের ওপর ওভার ডিপেন্ডেন্স, সব মিলিয়ে মানুষ আরও একা হয়ে যাচ্ছে। গবেষকরা জানান, তরুণ বয়সে যারা একাকিত্বে ভোগেন তাদের মধ্যে মৃত্যুর আশঙ্কা বৃদ্ধদের থেকেও বেশি থাকে। সিডনি বিশ্ববিদ্যালয় থেকে মহামারী বিশেষজ্ঞ মেলোডি ডিং বলছেন, একটি সাধারণ ধারণা থেকে বলা যায় যে প্রায় 12 জনের মধ্যে একজন এমন এক স্তরে একাকিত্ব অনুভব করে যা গুরুতর স্বাস্থ্য সমস্যার দিকে তাকে পরিচালিত করতে পারে। বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন, পাবলিক হেলথ ইনস্টিটিউট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি সংস্থার করা যৌথ গবেষণায় দেখা গেছে বাংলাদেশে 13 থেকে 19 বছর বয়সী শহুরে ছেলেমেয়েদের 60%-এরও বেশি
মাঝারি থেকে তীব্র মানসিক চাপে ভোগে। দিনে 15টি সিগারেট খেলে যে ক্ষতি হয় শরীরের, একাকিত্ব ঠিক ততটাই ক্ষতি করে। দীর্ঘদিন ধরে এই একাকিত্বে ভুগতে থাকলে সেটা মস্তিষ্কের জন্য ক্ষতিকারক, যা একসময় ডিপ্রেশনে রূপ নিচ্ছে। এভাবেই একাকিত্ব জীবনকে ধ্বংস করে দিচ্ছে নীরবে। যুক্তরাষ্ট্রের জেনারেল সার্জন ডক্টর বিবেক মূর্তি হার্ভার্ড বিজনেস রিভিউতে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল লিখেছেন, যেখানে তিনি একাকিত্বকে আমাদের সময়ের অন্যতম বড় জনস্বাস্থ্য সংকট হিসেবে উল্লেখ করেছেন। Loneliness as a public health epidemic. ডক্টর মূর্তির মতে loneliness is a growing health epidemic. তার অভিজ্ঞতা দেখা গেছে কিশোর কিশোরীরা একাকিত্ব থেকে মুক্তি পেতে সহিংসতা, মাদক বা গ্যাং কালচারের দিকে ঝুঁকে পড়ছে। মেকিং পিপল সিক অ্যান্ড স্লোয়িং রিকভারি। তার মতে একাকিত্ব শুধু মানসিক ক্ষতি করে না, বরং শারীরিক স্বাস্থ্যের উপরও মারাত্মক প্রভাব ফেলে। হৃদরোগ ও ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগগুলোর মূল কারণ হিসেবে একাকিত্বকে চিহ্নিত করা যায়। একাকিত্ব শুধু অসুস্থই করছে না, বরং রোগীর সুস্থ হওয়ার প্রক্রিয়াকেও ধীর করে দিচ্ছে। রিডিউসিং লাইফ স্প্যান ফাস্টার দ্যান অবিসিটি। ডক্টর মূর্তি সতর্ক করে বলেন, একাকিত্ব ও দুর্বল সামাজিক যোগাযোগ মানুষের আয়ু কমিয়ে দেয়। প্রতিদিন 15টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি করে এই একাকিত্ব। এমনকি স্থূলতার কারণে যতটা আয়ু কমে, তার চেয়েও বেশি ক্ষতি করে দুর্বল সামাজিক বন্ধন। অথচ স্থূলতা বা তামাক নিয়ন্ত্রণে আমরা যতটা মনোযোগ দেই, বাস্তবে সামাজিক সম্পর্ক জোরদারে ততটা কিন্তু করি না। ডিক্লাইনিং ক্রিয়েটিভিটি, ডিসিশন মেকিং অ্যান্ড প্রোডাক্টিভিটি অ্যাট ওয়ার্ক। একাকিত্ব শুধু ব্যক্তিগত জীবনে নয়, কর্মক্ষেত্রেও প্রভাব ফেলে। কর্মীদের মধ্যে সৃজনশীলতা কমে যায়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং সামগ্রিক কর্মদক্ষতা হ্রাস পায়। A virtual connection can never replace the touch of real affection. এর পেছনে দুটি মূল কারণ রয়েছে। একটা হলো সিস্টেমেটিক রিজনস, আরেকটি হলো পার্সোনাল রিজনস। নাম্বার 1, সিস্টেমেটিক রিজনস। এডুকেশনাল প্রেশার। প্রথমেই আসে শিক্ষা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখনো অনেক বেশি রিজিড এবং এক্সাম সেন্ট্রিক। একটার পর একটা বোর্ড পরীক্ষা, জিএসসি, এসএসসি, এইচএসসি, আর তারপর আবার ভর্তি পরীক্ষা। মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ভর্তি কোচিং, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উচ্চ টিউশন ফি, সবকিছু মিলে শিক্ষার্থীরা খুব অল্প বয়স থেকেই প্রচন্ড পরিমাণ চাপে পড়ে যায়। আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ক্যারিয়ার আনসার্টেনিটি। চাকরির বাজারও খুব প্রতিযোগিতামূলক এবং অনিশ্চিত। প্রতি বছর হাজার হাজার গ্র্যাজুয়েট বের হলেও সরকারি চাকরির আসন সীমিত। বেসরকারি সেক্টরে আবার ভালো বেতনের সুযোগ খুব কম। অনেক তরুণ তরুণী পড়াশোনা শেষ করেও বেকার থেকে যায়। যাদের চাকরি হয় তাদের আবার অনেক সময় কম টাকায় কাজ করতে হয় বা ইন্টার্নশিপ নামে শোষণের শিকার হতে হয়। অনেক প্রতিষ্ঠান আনপেইড ইন্টার্নশিপ করায়, যেটা কেবল ধনী পরিবারের সন্তানরাই সামলাতে পারে। ফলে মিডল ক্লাস বা লোয়ার ইনকাম ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা পিছিয়ে যায়। সোশ্যাল মিডিয়া প্রেশার। সোশ্যাল মিডিয়ায় সবাই নিজের জীবনের সেরা দিকগুলো দেখায়। ইনস্টাগ্রামে পারফেক্ট লাইফ, লিঙ্কডইনে তরুণদের আর্লি সাকসেস স্টোরি দেখে অন্যরা তুলনায় পড়ে যায়। এতে মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে আর আমি পিছিয়ে আছি। এই কম্পারিজন থেকেই ফ্রাস্ট্রেশন, ঈর্ষা আর একাকিত্ব অনেকটাই বেড়ে যায়। আরবান লোনলিনেস। ঢাকা বা বড় শহরে এখন নিউক্লিয়ার ফ্যামিলি বেশি, আর সবাই কাজ বা পড়াশোনায় খুবই ব্যস্ত। আগের মতো একসাথে বসা কিংবা কমিউনিটি বন্ডিং তেমন একটা নেই। যারা গ্রাম থেকে শহরে এসেছে তাদের জন্য ব্যাপারটা আরও বেশি তীব্র হয়। নাম্বার 2, পার্সোনাল রিজনস। ওভারথিংকিং আইডেন্টিটি। জেন জি প্রজন্মকে বলা হয় সেলফ অ্যাওয়ার জেনারেশন, কিন্তু এই অ্যাওয়ারনেস অনেক সময় তাদের ব্লেসিং না হয়ে বার্ডেন হয়ে দাঁড়ায়। তারা সবসময় ভাবে, আমি আসলে কে, আমি কেমন মানুষ, আমার জীবনের পারপাস কি। জেন জির আগের প্রজন্ম সার্ভাইভাল আর স্ট্যাবিলিটিতে বেশি মনোযোগ দিয়েছে, কিন্তু জেন জি জন্ম থেকেই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। তারা নিজের মতো হতে চায়, কিন্তু একই সঙ্গে সমাজ, পরিবার ও সোশ্যাল মিডিয়ার এক্সপেকটেশন মেলাতে গিয়ে মানসিক চাপে পড়ে যায়। ফ্যামিলি বার্ডেন। বাংলাদেশি প্রেক্ষাপটে জেন জি অনেক সময় দুই দিকে চাপের মধ্যে থাকে। একদিকে পড়াশোনা, পরীক্ষার চাপ, চাকরি পাওয়ার টেনশন, অন্যদিকে পরিবারকে সাহায্য করার দায়িত্ব। বিশেষ করে মিডল ক্লাস বা লোয়ার ইনকাম পরিবারের তরুণরা পড়াশোনার পাশাপাশি টিউশনি, ফ্রিল্যান্সিং, পার্ট টাইম কাজ করে সংসার চালাতে সাহায্য করে। এতে তারা নিজেদের ফিউচার নিয়ে মনোযোগী হতে পারে না আর মানসিকভাবেও বেশ ক্লান্ত হয়ে পড়ে। রিলেশনশিপ স্ট্রেস। বর্তমানে সম্পর্কের জগৎটাও অনেক জটিল হয়ে গেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার অথবা টিন্ডার এগুলোর মাধ্যমে সম্পর্ক তৈরি সহজ হলেও সেগুলো অনেক সময় স্থায়ী হয় না।
ব্রেকআপ, চিটিং বা ঘোস্টিং তরুণদের মধ্যে ইমোশনাল ট্রমা বাড়াচ্ছে। অনেকে বারবার আঘাত পেয়ে একাকী হয়ে যায়, আবার অনেকেই রিয়েল ইন্টিমেসি না পেয়ে হতাশ হয়। কনজিউমারিজম। ডিজিটাল দুনিয়ায় জেন জি সবসময় কনজিউমার কালচারের মুখোমুখি হয়। টিকটক হল, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ফাস্ট ফ্যাশন, অনলাইন শপিং সবকিছুই তাদের কানে কানে বলে নতুন কিছু কিনতে হবে, সুন্দর দেখাতে হবে। এর ফলে ইম্পালসিভ স্পেন্ডিং বা হুট করে টাকা খরচ করার প্রবণতা বাড়ছে। প্যারাডক্স অফ চয়েসেস। আজকে তরুণদের সামনে অসংখ্য সুযোগ। সায়েন্স, বিজনেস, ফ্রিল্যান্সিং, ক্রিয়েটিভ সেক্টর সবখানেই পথ খোলা, কিন্তু এতগুলো বিকল্প একসঙ্গে থাকায় সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। নেটফ্লিক্সের সিরিজ বেছে নেওয়ার মতোই ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময়ও তারা বেশ কনফিউজড হয়। আর্লি সাকসেস গ্লোরিফিকেশন। সোশ্যাল মিডিয়ায় জেন জি প্রায় দেখে কেউ 21 বছর বয়সেই কোটি টাকার ব্যবসা শুরু করেছে, কেউ আবার 23 বছর বয়সেই ফোর্বসে জায়গা করে নিয়েছে। এই অল্প বয়সে বড় সফলতা পাওয়া নিয়ে হাইপ অনেক তরুণকে ডিমোটিভেট করে। তারা ভাবে আমার তো কিছুই হলো না। এই যে তুলনা, এটা সেলফ ডাউট, হতাশা আর ডিপ্রেশন বাড়ায়। বাংলাদেশে একাকিত্ব নিয়ে এখনো খুব একটা খোলাখুলি আলোচনা হয় না। অনেকেই মনে করে এটা হয়তো এক ধরনের লাক্সারি প্রবলেম। আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির বাবা মায়েরা ভাবেন এগুলো রোগবালাই বড়লোকের বাচ্চাদের প্রবলেম। আসলে এই একাকিত্ব বা লোনলিনেস এখন একটা সাইলেন্ট মেন্টাল হেলথ ক্রাইসিস। অনেকেই একা অনুভব করে কিন্তু মুখে বলে না, কারণ আমাদের সমাজে এটাকে উইকনেস হিসেবে দেখা হয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের অর্থনৈতিক বাস্তবতা। দেশের প্রায় 80% মানুষ যখন বেসিক নিডস মেটাতেই হিমশিম খায়, তখন যখন কেউ বলে আমি লোনলি ফিল করছি কিংবা ডিপ্রেশনে আছি, তখন সবাই এটাকে হেসেই উড়িয়ে দেয়। এদিকে ডেভেলপড কান্ট্রিজে একাকিত্ব মোকাবেলায় হাইটেক সলিউশন বের হচ্ছে। জাপান বা ইউরোপে এল্ডারলি মানুষদের লোনলিনেস কমাতে রোবট কম্পেনিয়ন বানানো হয়েছে, সোশ্যাল এআই তৈরি হয়েছে। কিন্তু বাংলাদেশে এগুলো আমাদের কালচার বা ইকোনমি কোনোটার সাথেই ফিট করে না। আমাদের এখানে সবচেয়ে রিয়েলিস্টিক সলিউশন হলো কমিউনিটি ড্রিভেন ইনিশিয়েটিভ। এনজিও বা লোকাল অর্গানাইজেশনস অনেক সময় ছোট ছোট কালচারাল প্রোগ্রাম আয়োজন করে, ম্যাগাজিন পাবলিশ করে, যেখানে প্রবীণরা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। কিছু জায়গায় কাউন্সেলিং সার্ভিসও চালু হয়েছে। এগুলো হয়তো অনেক ছোট স্কেলে হচ্ছে, কিন্তু এগুলোই আসল সলিউশন, কারণ এগুলোর মাধ্যমে মানুষে মানুষে রিয়েল কানেকশন তৈরি হয়। তরুণদের কনটেক্সটে বিষয়টা আরও ইন্টারেস্টিং। আমাদের জেনারেশন প্রায় পুরোপুরি ডিজিটাল স্পেসে কানেক্ট হয়, কিন্তু তবুও রিয়েল লাইফ লোনলিনেস কমে না। লাইকস, কমেন্টস, শেয়ারস এগুলো সোশ্যাল ভ্যালিডেশন দিলেও আসল বন্ডিং ঠিকমতো হয় না। তাই এখানে শেয়ার্ড হবি সবচেয়ে ইফেক্টিভ হতে পারে, যেমন ক্রিকেট খেলতে যাওয়া, বই পড়ার ক্লাবে জয়েন করা, ফটোগ্রাফি বা সিঙ্গিং গ্রুপ। এসব জায়গায় মানুষ আসলে একে অপরের সাথে অনেক বেশি কানেক্ট করতে পারে। লোনলিনেস কমানোর জন্য সবচেয়ে বড় ইনিশিয়েটিভ দরকার হয় না। ছোট ছোট জিনিস আসলে হিউজ ইম্প্যাক্ট ফেলতে পারে, যেমন কাউকে সিম্পল একটা হ্যালো, নমস্কার কিংবা সালাম দেওয়া। শিকাগো ইউনিভার্সিটি জন ক্যাসিয়াপো দেখিয়েছেন এই গ্রিটিং এক্সচেঞ্জ আসলে আমাদের ব্রেইনে সোশ্যাল কানেকশন বিল্ড করে। আসলে এটা কোনো নতুন জিনিসও নয়। ইসলাম 1400 বছর আগেই শিখিয়েছে সালামের প্রচলন করো। পরিচিত বা অপরিচিত যাকে আগে সালাম দেবে সেটা ইসলামের অন্যতম সেরা কাজ। অন্য ধর্ম বা সংস্কৃতিতেও একই জিনিস, নমস্তে, নমস্কার, হ্যালো সব একই মেসেজ দেয়, আই সি ইউ, আই অ্যাকনলেজ ইউ। আর সেটাই হিউম্যান বন্ডিং এর প্রথম পদক্ষেপ। সাইকোলজিস্ট রিপিটেডলি দেখাচ্ছেন যারা ফ্যামিলি, ফ্রেন্ডস বা ইভেন স্ট্রেঞ্জার্সদের সাথে সময় কাটায় তারা কনসিস্টেন্টলি হ্যাপিয়ার। নিক এপ্লিয়ার স্টারবাকস স্টাডি প্রমাণ করে অচেনা মানুষের সাথে কয়েক মিনিট কথা বললেও লোনলিনেস কমে যায়। এমনকি ইন্ট্রোভার্টসের ক্ষেত্রেও রেজাল্ট অনেকটাই পজিটিভ। স্পিরিচুয়াল বা এক্সিস্টেন্সিয়াল লোনলিনেসে থাকলে মানুষ স্বাভাবিকভাবেই তার সৃষ্টিকর্তার দিকে ফিরে আসা, ভরসা চাইতে পারেন। আর মুসলমান হলে আল্লাহর কাছেই সে শক্তি ও শান্তি প্রার্থনা করতে পারে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে এই স্পিরিচুয়াল বা এক্সিস্টেন্সিয়াল লোনলিনেস থেকে মন অনেক প্রশান্তি পায়। আর যারা ভিন্ন ধর্মাবলম্বী আছেন, আপনারা আপনাদের ধর্মীয় রীতিনীতি ফলো করতে পারেন আর সেভাবেই এই এক্সিস্টেন্সিয়াল লোনলিনেস কাটানোর চেষ্টা করতে পারেন।